হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের উপর আজকে হলো প্রথম ক্লাস। ইতিমধ্যে আমি তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো ক্লাস লাগে সবগুলো ক্লাস নিয়েছি। আর সর্বশেষ আমি তোমাদের যে বোর্ড ভিত্তিক যে এমসিগুলো আছে সেই এমসিগুলো সলভ করছি প্রায় 200টির মতো। আর আজকে হলো যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা যে শ্যাডো ফাংশন, এই অধ্যায়ের উপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত যতগুলো ক্লাস নেওয়া লাগে সবগুলো ক্লাস ইনশাল্লাহ বেসিক সহকারে নেওয়া হবে। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা নতুন একটা বিষয়ের সাথে পরিচিত হব। তোমরা হয়তো অনেকেই পরিচিত আছো এর সাথে। আজকে আমরা পরিচিত হব সেটের সাথে পরিচিত হব। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট সম্পর্কে আমরা জানছি, স্বাভাবিক সংখ্যার সেট সম্পর্কে জানছি, আবার মূলদ সংখ্যার সেট সম্পর্কে জানছি। এখন এই সেট যে এইটা সর্বপ্রথম ধারণা দেয় এটা সম্পর্কে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার জন্মসাল ছিল ১৮৪৫ থেকে এটা ছিল তার জন্মসাল, আর মৃত্যুসাল ছিল ১৯১৮। এখন তিনি কি করছে? সর্বপ্রথম এই সেট সম্পর্কে ধারণা দিছে। ধারণা দিতে কি করেছে? গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করছে। আর তার এই যে সেট সম্পর্কে যে ধারণাটা তার সেট তথ্য নামে পরিচিত। এখন এই অধ্যায় শেষে তোমরা যা জানতে পারবে, যে তোমরা যদি এই অধ্যায়টা পরিপূর্ণভাবে A to Z যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবে তা হলো যে সেট ও সেটের সম্পর্কে জানতে পারবে। আবার সেট প্রকাশের যে ২ টা পদ্ধতি আছে এই পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। অসীম সেট এবং সসীম সেট কি, এদের মধ্যে পার্থক্য করতে পারবে। সেটের সংযোগ কি এবং সেট কি এটাও সম্পর্কে জানতে পারবে। তারপর ডোমেইন রেঞ্জ ইত্যাদি ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে পারবে। অন্যয় ফাংশন এগুলা যে ব্যাখ্যা এবং গঠন করতে পারবে। তাহলে চলো সামনে আমরা দেখি। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে সেটের ডেফিনেশন, যে সেটের সংজ্ঞা বা এর ডেফিনেশনটা কি? সেটা হলো যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তার মানে যেখানে কতগুলো সুনির্দিষ্ট বস্তুর একটা সমাবেশ থাকবে। যেমন যদি আমরা চিন্তা করি যে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ৩টি পাঠ্য বইয়ের সেট। এটাও কিন্তু একটা সেট। কি জন্য? এখানে সুসংজ্ঞায়িত কতগুলো বস্তুর কি একটা সমাবেশ হয়েছে, যেখানে বাংলা এবং বাংলা, ইংরেজি আর গণিতে ৩ টা বস্তু আছে বা উপাদান আছে। আবার আমরা যদি চিন্তা করি যে প্রথম ১০ টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, তার মানে এখানে প্রথম ১০ টি যে বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে, যেমন ১, ৩, ৫, ৭, ৯, এগুলো হইছে কি প্রথম বিজোড় সংখ্যার সেট। এরকম ১০ টা যে বিজোড় সংখ্যার যে তাদের নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে কি প্রথম ১০ টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। আবার পূর্ণসংখ্যার সেট, যে পূর্ণসংখ্যা সম্পর্কে আমরা প্রথমবারে জানছি, যেমন যেখানে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে আর ঋণাত্মক সংখ্যা থাকবে। আবার বাস্তব সংখ্যার সেট, যেটা সম্পর্কে বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা আগে জানছি। তাহলে এগুলো হচ্ছে কি সবগুলো একটা সেট। এখন সেটকে সাধারণত প্রকাশ করা হয় যে ইংরেজি বর্ণমালার যে বড় অক্ষরগুলো পর্যন্ত। তোমরা চাইলে এ থেকে জেড পর্যন্ত বা যেটাকে আমরা বলি জি, এ থেকে জি পর্যন্ত যেকোনো এই চিহ্ন দ্বারা তোমরা সেটকে প্রকাশ করতে পারবে। এখন যদি 2, 4, 6 যদি ৩ টা সংখ্যা চিন্তা করি, তাহলে এই ৩ টা সংখ্যাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি, যেমন এটার নাম দিছি এ সেট। এটা এ দ্বারা প্রকাশ করছি। তাহলে A ইকুয়াল টু হবে কি? সেকেন্ড বন্ধনী 2, 4, 6। এখন সেটকে প্রকাশ করার জন্য আ কয়টা ধাপ আছে, যে ১ম এ তোমার কি করতে হবে? সেটার একটা নাম দিতে হবে। তারপর সেটাকে একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হবে। তারপর তুমি যাদের নিয়ে সেট গঠন করবা তাদের সেই উপাদানগুলা সেগুলাকে বলে উপাদান। এই উপাদানগুলা কমা দ্বারা পৃথক করতে হবে। তাহলে এখানে 2, 4, 6 ৩ টে সংখ্যার সেট প্রকাশ হয়েছে এরকম। এখন উপাদান কি? যে উপাদান হলো যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। এখন উপাদান ইংরেজি হচ্ছে কি? এলিমেন্ট। যেমন B A ও B হলে, মানে B একটা সেট আছে যার উপাদান হচ্ছে A ও B। তাহলে এখানে B সেটের উপাদান হচ্ছে কি A আর B। আর উপাদান প্রকাশের চিহ্ন হইছে কি? belongs to। এই চিহ্নটার নাম হইছে belongs to। যদি আমরা এই চিহ্নটা হইছে কি? belongs to। এখন তোমাকে এখানে যদি বলে যে এখানে B সেটের উপাদান হচ্ছে A, তাহলে আমরা বলতে পারি কি? A belongs to B। মানে A হইছে B এর উপাদান। আবার এখানে B হইছে কি? B সেটের উপাদান। তাহলে আমরা বলতে পারি কি? B belongs to B। তার মানে B হইছে B সেটের উপাদান। কিন্তু এখানে যদি বলে যে C belongs to B, তাহলে কিন্তু হবে না। যদি এরকম বলা হয় যে C belongs to B, তাহলে এটা কিন্তু রং। এজন্য C এখানে B সেটের উপাদান না।
তাহলে এটা হবে কি নট ইকুয়াল, তার মানে নট বিলংস টু, ইকুয়াল তো না, নট বিলংস টু। বা এটাকে বলতে আমরা আছে নট সি ডাজ নট বিলংস টু বি, মানে সি বি সেটের উপাদান নয়। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে সেট প্রকাশের পদ্ধতি, যে সেটকে মানে কয় পদ্ধতিতে বা কিভাবে প্রকাশ করা হয়। সেটকে সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে রোস্টার মেথড বা টেবুলার মেথড। আর এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, যেটাকে বলে সেট বোল্ডার মেথড। তাহলে চলো এখন আমরা তালিকা পদ্ধতি কি এবং সেট গঠন পদ্ধতি কি তার সাথে পরিচিত হই। তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তার মানে যে তালিকা পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে উপাদানগুলো থাকবে সুনির্দিষ্ট, আর এই উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হবে এবং একাধিক উপাদান থাকলে সেগুলো কি করবে, কমা দ্বারা বৃদ্ধ করা হবে। যেমন এখানে তোমার এই একটা সেট দেওয়া আছে যেখানে উপাদান হচ্ছে এ বি, এখানে উপাদান একের অধিক, সে কারণে কি করছে, কমা দ্বারা পৃথক করা হয়েছে। আর এই উপাদানগুলো কি সুনির্দিষ্টভাবে আছে আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে। তার মানে কি যে তালিকা পদ্ধতির যে শর্তগুলো সেই শর্তগুলো এর ভিতরে আছে। তার মানে কি এ হচ্ছে কি তালিকা পদ্ধতির একটা সেট। আবার বি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 2 4 6, এটা হচ্ছে কি তালিকা পদ্ধতির জন্য এখানে উপাদানগুলো সুনির্দিষ্ট, আবার উপাদানগুলো কমা দ্বারা পৃথক করা হয়েছে, আবার চিকন বন্ধনীতে আবদ্ধ করা হয়েছে। আবার সি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে নিলয়, তৃষা, শুভ্রা, মানে তিনজন মানুষের নাম দিয়ে একটা সেট তৈরি হয়েছে, এটাও হতে পারে। তার মানে কি এটা সুনির্দিষ্ট, তার মানে এটা তালিকা পদ্ধতি। তাহলে তোমরা মনে রাখবা যে তালিকা পদ্ধতি হচ্ছে ওই পদ্ধতি যে পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেবে, যে তুমি তাকাইলে যে বুঝতে পারবা যে এটা যে সুনির্দিষ্টভাবে আছে। পরবর্তী যে পদ্ধতিটা সেটা হলো যে সেট গঠন পদ্ধতি। এখন এই পদ্ধতি হচ্ছে কি তালিকা পদ্ধতির বিপরীত, যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, এখানে কি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেবে, আর এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেবে না। এরকম উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের কিছু উল্লেখ থাকবে, যে তোমার কিছু শর্ত বা কন্ডিশন দেবে, সেটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। যেমন এখানে আছে কি এজ ইকুয়াল টু এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে কি এখানে এর যে উপাদানগুলো হবে বা এ সেটটার যে উপাদানগুলো হবে সেগুলো হবে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে হবে। তার মানে কি এখানে একটা কন্ডিশন দিছে, তোমার বের করতে হবে। আবার বি যে সেটটা সেখানে বলা হচ্ছে এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। তার মানে এটা তোমার একটা কন্ডিশন দিছে কিন্তু তোমার বের করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে সেট গঠন হয়েছে কি যেখানে তোমার একটা কন্ডিশন দেওয়া থাকবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেবে না, তালিকা পদ্ধতির মতো। তাহলে সেটা হবে কি সেট গঠন পদ্ধতি। এখন এখানে যে এই চিহ্নটা, যে এই চিহ্নটা আমরা ব্যবহার করছি, যে এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে জেনো। তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। এই চিহ্নটার নাম হচ্ছে কি জেনো, যেটাকে ইংরেজিতে বলে কি সাজ দ্যাট, যেটাকে ইংরেজিতে বলে কি সাজ দ্যাট। তাহলে তাহলে আমরা জানলাম যে তালিকা পদ্ধতি কি আর সেট গঠন পদ্ধতি কি। তাহলে চলো যদি আমরা এখন একটা প্র্যাকটিস করি, কি জন্য আমরা একটা বিষয় যদি জানি এবং সেটা যদি আমরা যদি টেস্ট না করি তাহলে কিন্তু সেটা, যেমন আমরা যদি একটা ফলের চিন্তা করি যে আমরা একটা ফল, নতুন একটা ফল সম্পর্কে জানছি যেটা আমরা কখনো খাইনি। এখন যদি এই ফলটা যদি আমরা খাই বা টেস্ট না করি তাহলে কিন্তু এটার যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা পাবো না। তেমনি যেকোনো একটা বিষয় শিখতে হলে আমাদের কি করতে হবে, সাথে সাথে ওটা টেস্ট নিতে হবে বা টেস্ট করতে হবে যে এটা আমি পারি কিনা বা এটা বুঝছি কিনা। তাহলে ১ নাম্বার যে টেস্টটা সেখানে বলা আছে যে a is equal to 7, 14, 21, 28, মানে একটা সেট দেওয়া আছে, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হলো যে এই সেটটা কোন পদ্ধতিতে আছে সেটা যদি আমরা না বুঝি তাহলে শর্টকাট পদ্ধতি হলো যে এখানে বলা আছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে কি যে এই পদ্ধতিটা আছে কি তালিকা পদ্ধতিতে। কি জন্য এখানে ২ ধরনের রূপান্তর হবে। একটা হচ্ছে কি সেট থেকে সেট গঠন থেকে তালিকাতে, আরেকটা হবে তালিকা থেকে সেট গঠনে। তা যেহেতু এখানে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তার মানে এই পদ্ধতিটা দেওয়া আছে কি তালিকা পদ্ধতিতে। এখন এইটা তুমি সেট গঠন নেবা কি জন্য কিভাবে? সেটা নেওয়ার প্রসেসটা হলো যে ১ম এ লিখতে হবে যে এ সেটের উপাদানসমূহ যেগুলো দেওয়া আছে। তারপর এগুলার যে কিভাবে আছে, এই যে উপাদানগুলা পরস্পরের সাথে মানে কোন রিলেশনে আছে সেটা তোমার বুঝতে হবে। এখন এখানে দেখতে পাই 7 এর পর আছে 4, 14, তারপর আছে 21, 28। তার মানে আমরা এদিকে তাকালে আমরা বলতে পারি যে এই উপাদানগুলো পরস্পরের সাথে কি এমন মানে ৭ এর গুণিতক এই রিলেশনে আছে। আর ৭ থেকে
ব ৭ থেকে কি বড় বা সমান এবং ২৮ থেকে কি বড় নয় বা সমান। তাহলে এটার আমরা যদি এটা ব্যাখ্যাটা লিখি তাহলে লিখতে পারি এখানে প্রত্যেকটি উপাদান কি ৭ দ্বারা বিভাজ্য মানে অর্থাৎ ৭ এর গুণিতক। আর ২৮ আছে কি বড় নয়। তাহলে এইটা আমাদের ব্যাখ্যাটা লেখার পর এরপর আমাদের সাজাইতে হবে আমাদের সেট গঠন পদ্ধতির কন্ডিশন অনুসারে। তাহলে সাধারণ পদ্ধতি হলো যে A x যেন x। এখন x যেন x লিখছি কি জন্য? যে x যেন x এই যে x যে উপাদানটা সেটা হবে কি? যে এই যে A সেটের উপাদান হবে এবং ৭ এর গুণিতক। তাহলে x যেন x, ৭ এর গুণিতক। আর এটার লিমিটটা কি? যে ০ থেকে বড়। এগুলো কি ০ থেকে বড়। আর ২৮ থেকে ছোট বা সমান। তার মানে হচ্ছে কি এই সেটের সেট গঠন পদ্ধতি হইছে কি এইটা। আশা করি বুঝতে পারছো। আর এটা যদি তোমরা এইটা যদি না বোঝো তারপর আবারও বলি যে এখানে তোমরা x জন x এইটা মানে প্রায় সেটের ক্ষেত্রে তোমার যেমন আমরা যখন তালিকা থেকে সেট গঠন নেব তখন x জন x এটা মানে সচরাচর ব্যবহার করা হয়। তাহলে x জন x এটা দিয়ে তারপর কমা দিয়ে তারপর তোমার যে কন্ডিশনটা যে ৭ এর গুণিতক এইটা আর পরবর্তী যে কন্ডিশনটা সেটা বসে গেছে। আশা করি বুঝতে পারছে। পরবর্তী দ্বিতীয় যে এক্সাম্পলটা সেখানে বলা আছে যে একটা সেট দেওয়া আছে যেটা বলছে x জন x। দেখো এখানে x জন x এখানে x জন x আছে। তার মানে এইটা সচরাচর ব্যবহার হবে। যেখানে কমা দিয়ে বলছে যে 28 এর গুণিতক মানে যে x জন x মানে x যে উপাদানটা হবে মানে যে উপাদানগুলো হবে সেটা হবে কি ২৮ এর গুণিতক। এখন এটাকে বলছে যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন তালিকা পদ্ধতিতে বলছে তার মানে এটা হচ্ছে কি সেট গঠনে দেওয়া আছে। তাহলে তোমার এটা করার প্রসেসটা কি? ১ম এ তোমার এই যে 28 এর গুণিতকগুলো বের করতে হবে। এখন তোমরা যে গুণিতক সম্পর্কে যখন প্রাথমিকে পড়ছো তখন কিন্তু তোমরা শিখছো যে কিভাবে গুণিতক বের করতে হয়। তারপর আমি বলি গুণিতক আ করার প্রসেস হলো যে তুমি যার গুণিতক বের করবা তাকে তুমি স্বাভাবিক যে 1, 2, 3, 4 এভাবে যেই সংখ্যা দ্বারা ভাগ যায়, ভাগ করলে পূর্ণ সংখ্যা আছে, সেই সকল সংখ্যা দ্বারা ভাগ করবা। তাহলে ২৮ কে 1 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 28, 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 14, 4 দ্বারা ভাগ করলে যায় 7। তার মানে এখানে 28 ভাগ যায় কি 1 দ্বারা, 2 দ্বারা আর কি 4 দ্বারা। আবার 7 দ্বারা যায়, আবার 14 দ্বারা যায়, আবার 28 দ্বারাও যায়। কিন্তু এর এক্সট্রা কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে কি এখানে ২৮ এর গুণিতক হবে কি 1, 2, 4, 7, 14, 28। তার মানে কি এইগুলো হইছে কি এই B সেটের উপাদান। আশা করি এটা করার প্রসেসটা বুঝতে পারছো। পরবর্তী যে এক্সাম্পলটা যে উদাহরণটা সেখানে বলা আছে যে C একটা সেট দেওয়া আছে। যার কন্ডিশন হলো x জন x ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে তার যে x যে সংখ্যাটা নেব আমরা মানে উপাদান নেব সেগুলো হইবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে আর সেটা একটা লিমিট থাকবে যে এটার এই যে x এর যে উপাদানগুলো আমরা মানে যে সংখ্যাগুলো নেব সেই সংখ্যাগুলোর বর্গ হবে কি 18 থেকে ছোট। তাহলে এইটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। এখন তালিকা পদ্ধতিতে যে যদি বলে তাহলে তার মানে এটা হচ্ছে কি সেট গঠন দেওয়া আছে। তাহলে এটা করার প্রচেষ্টা হলো যে প্রথমে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি সেটা লিখতে হবে। তারপর এই যে ধনাত্মক পূর্ণসংখ্যাগুলো আমরা যে ধরলাম সেগুলো কি করতে হবে x এর মান হিসেবে বসাতে হবে এখানে। তাহলে x এর মান যদি প্রথমে আমরা 1 ধরি তাহলে x স্কয়ার হবে 1 স্কয়ার যেটা মান পাওয়া যায় 1। আবার যেটা হইছে কি 18 থেকে কি ছোট যে 18 থেকে ছোট তার মানে কি আমাদের কন্ডিশনের ক্ষেত্রে 1 নেওয়া যায়। আবার x ইকুয়াল টু 2 ধরলে তাহলে সেটার স্কয়ার হবে কি 2 স্কয়ার যেটা হইছে 4। এখানে 4 হইছে কি 18 থেকে ছোট। তার মানে এটাও আমাদের নেওয়া যায়। আবার x ইকুয়াল 3 ধরলে সেটা হয় 9। আবার x হলো 4 ধরলে হয় আ সা 16 আবার যেটাকে বলে 16 আবার x হলো 5 ধরলে সেটা হয় 25 এগুলো কিন্তু প্রত্যেকটা কি 18 থেকে আ ছোট এইটা যে 1 2 3 4 এই কয়টা যদি আমরা ধরি x এর মান তাহলে প্রত্যেকটার ফলাফল আসে কি 18 থেকে ছোট। কিন্তু যখনই আমরা 5 ধরি x এর মান তখন কিন্তু সেটা 25 হয় যেটা 18 থেকে বড়। তার মানে কি আমাদের ১, ২, ৩, ৪ এই ৪ টা কি পূর্ণ সংখ্যা নেওয়া যাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু ৫ নাম্বার যে পূর্ণ সংখ্যাটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা নেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের রেজাল্ট হবে কি? আমাদের সেটের আমার যে উপাদানগুলো সেটা হবে 1, 2, 3, 4 এই কয়টা হবে কি? সি সেটের উপাদান। আশা করি বুঝতে পারছে। এখন আমি তো তোমাদের যে প্র্যাকটিস ১ম এ সেট গঠন পদ্ধতি কি এবং তালিকা পদ্ধতি কি সেটা বুঝাইছি। তারপর আমি তোমাদের ২ টা প্র্যাকটিস করাইলাম। তোমার আবার ২ টা উদাহরণ সলভ করে দিলাম। এখন তোমাদের জন্য এই ২ টা হলো হোমওয়ার্ক। তোমরা যদি সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি বুঝে থাকো তাহলে ইনশাআল্লাহ এই ২ টা পারবে। আশা করি তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে। আর এই ২ টা হচ্ছে কি তোমাদের জন্য হোমওয়ার্ক। তাই তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো।
বা চাইলে তোমরা খাতায় নোট করে রাখতে পারো। আর এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আশেপাশে। এখন আমি তোমাদের ক্লাস নিলাম, বাট তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। যেকোনো বিষয়ে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সেই বেশি এক্সপার্ট হবে। তা আশা করি আমার কথাগুলো তোমরা আ আমার কথা মতো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা যেই নতুন বিষয়টার সাথে পরিচিত হব সেটা হলো সচিম সসীম সেট, যাকে ইংরেজিতে বলে ফাইনাইট সেট। এখন সসীম বলতে কি, যেটার কোনো লিমিট থাকবে না। যেটা কি নাই, কোনো লিমিট নাই। তাহলে এটার সংজ্ঞাটা হবে কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তার মানে যেই সেটটার উপাদান সংখ্যা তুমি গণনা করতে পারবা যে ৫ টা, ১০ টা, ১৫ টা এরকম। সেটা হচ্ছে কি সসীম সেট, মানে একটা লিমিট থাকবে। যেমন এখানে একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে কি এক্স, ওয়াই, জেড। তার মানে এখানে উপাদান আছে কয়টা? ৩ টা। আবার একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে ৩, ৬, ৯ ডট ডট ৬০। তার মানে এখানে উপাদান সংখ্যা হচ্ছে কি ৬০ পর্যন্ত একটা লিমিট আছে। আবার একটা সেট দেওয়া আছে যেটা সেট গঠন পদ্ধতিতে আছে। এখানে বলছে যে x জন x মৌলিক সংখ্যা এবং 30 থেকে x এর মানটা বড় হইবে আর 70 থেকে ছোট হবে। তাহলে 30 থেকে বড় এবং 70 থেকে ছোট, তার মানে একটা লিমিট দেওয়া আছে। তার মানে এটা কি একটা সসীম সেট। তার মানে যে সসীম সেট যদি আমরা আবার যদি রিভিউ করি তাহলে আমরা বলতে পারি যে এটা একটা লিমিট থাকবে। সংক্ষেপে বলতে পারি একটা লিমিট থাকবে। সেটা হচ্ছে কি সসীম সেট। আর অসীম সেট কি? যে সসীম সেটের বিপরীত যেই সেটটা সেটা হলো অসীম সেট, মানে ইনফাইনিট সেট। এন্ড অসীম সেট মানে কি? এটা শর্টকাটে যদি আমরা বলি তাহলে যেটার একটা লিমিট থাকবে না। অসীম মানে কি? যার কোনো লিমিট থাকবে না। তাহলে এটা ডেফিনেশনটা কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে বলে অসীম সেট। তার মানে এটার কোনো লিমিট থাকবে না। যেমন a x জন x বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বিজোড় স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, যেটার কোনো লিমিট নাই। আবার স্বাভাবিক সংখ্যার সেট যেমন n কি 1 2 3 4 ডট ডট, তার মানে এটারও কোনো লিমিট নাই। আর পূর্ণ সংখ্যার সেট, এটার কোনো লিমিট নাই। আর মূল সংখ্যার সেট, তার মানে এটার কোনো লিমিট নাই। তাহলে আমরা জানছি যে সেটের লিমিট আছে উপাদান সংখ্যার, সেটা হলো সসীম সেট বা ফাইনাইট সেট। আর যে সেটের কোনো লিমিট নাই সেটা হলো অসীম সেট বা ইনফাইনাইট সেট। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যে এক্সাম্পলটা দেখব এবং এটা সলভ করব সেটা হলো যে এখানে তোমাকে বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এখন যদি এখন এখানে যে কথাটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট আর অসীম সেট। এখন এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে আগে যে সকল স্বাভাবিক সেট কি সসীম সেট কিনা। এখন যদি সসীম সেট প্রমাণ করতে পারি তার মানে সেটা সসীম সেট হবে, আর যদি সসীম সেট প্রমাণ করতে না পারি তার মানে কি সেটা একটা অসীম সেট হবে। তাহলে প্রমাণটা কি? যে ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট n একটি সসীম সেট আমরা ধরলাম। তাহলে এটা যদি সসীম সেট হয় তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান k থাকবে, যেটা আমরা ধরে নিছি যে সর্বোচ্চ উপাদান থাকবে k। যেখানে k বিলংস টু হবে n, মানে k হবে n এর সদস্য। কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে k যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে k+1 ও একটি স্বাভাবিক সংখ্যা হবে। তার মানে যদি যদি আমরা একটা স্বাভাবিক সংখ্যা ধরি তাহলে স্বাভাবিক সংখ্যার শর্ত মতে আমরা বলতে পারি কি k+1 একটি স্বাভাবিক সংখ্যা যা k এর চেয়ে বড়। তাহলে আবার k+1 অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট n এর একটি উপাদান হবে। তার মানে k+1 বিলংস টু হবে কি n। কিন্তু শুরুতে আমরা যখন কি করছি n সেটের সর্বোচ্চ উপাদান ধরছি কি k, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে k+1 সংখ্যাটিও কি n এর একটি উপাদান, n সেটের একটি উপাদান। তাহলে তেমনিভাবে k+1 যদি এই n সেটের উপাদান হয় তার মানে k+2 k+3 সংখ্যাগুলোও কি n সেটের উপাদান হবে। তার মানে আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যার সেট n কখনো সসীম হতে পারে না। এটা একটা হচ্ছে কি অসীম সেট। আশা করি বুঝতে পারছে। এখানে কিছু হোমওয়ার্ক আছে যেখানে ক থেকে এখানে ৬টা তোমার ম্যাথ আছে, মানে উদাহরণ আছে। এখন তোমাদেরকে বলছে যে সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করো। এখন সসীম সেট অসীম সেট নির্ণয় করার জন্য আমি এই প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা আর চতুর্থটা এই ৪টা আমি তোমাদের এখানেই সলভ করে দেবো। আর এই ২টা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। এখন ক নাম্বারে এখানে উপাদান হয়েছে 3, 5, 7। এখন এইটা কি সসীম সেট না অসীম সেট তোমরাও বলো। আশা করি তোমরা এটার অ্যান্সার দিতে পারবে। তাহলে আমি বলি যে এখানে উপাদান ৩টা, তার মানে এটা কি সসীম সেট। আবার পরেরটা যেখানে বলা আছে 1 2 2 পাওয়ার 2 স্কয়ার ডট 2 টু পাওয়ার 10, তার মানে এখানেও একটা লিমিট দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে কোন সেট? এটাও একটা সসীম সেট বা ফাইনাইট সেট। আর পরেরটা 3
3 3 স্কোয়ার কমা 3 কিউব ডট ডট, তার মানে এখানে উপাদান সংখ্যা কি কোনো লিমিট নাই, মানে ডট ডট দিয়ে দিচ্ছে, তার মানে সামনে অনেক উপাদান আছে, তার মানে এটা অসীম সেট বা ইনফাইনাইট সেট। আবার এখানে বলছে যে এক্স যেন এখানে বলছে যে এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান 4 থেকে ছোট, তার মানে এখানে একটা লিমিট দেওয়া আছে, এখানে এক্স এর উপাদান হবে পূর্ণ সংখ্যা কিন্তু 4 থেকে ছোট হবে, তার মানে এটা হচ্ছে কি এটা সসীম সেট। এখন পরবর্তী যেগুলো আছে আশা করি তোমরা পারবে। এখন আমরা যেই সেটটার সাথে পরিচিত হব সেটা হলো ফাঁকা সেট, যা কিন্তু বলে এমপ্টি সেট মানে ফাঁকা। এখন ফাঁকা সেট মানে আমরা শর্টকাটে যদি বলি যে ফাঁকা বলতে কি বোঝায়? ফাঁকা বলতে বোঝায় যেখানে মানে কিছুই থাকবে না। তাহলে এটার ডেফিনেশনটা কি? যে সেটের কোনো উপাদান নেই তাকে বলে কি ফাঁকা সেট। আর ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন এটার একটা যদি এক্সাম্পল আমরা দেখি তাহলে আমরা বলতে পারি একটি বালিকা বিদ্যালয়ের ৩ জন ছাত্রের সেট। এটা কি সত্য? এখন তোমরা তো অনেকে বলতে পারো কি এটা তো অনেকে বলবা সত্য। তোমরা তো বলতে যে ৩ জন ছাত্রের সেট হতে পারে। আবার অনেকে বলবা না, না এটা তো হবে সত্য হবে না। কি জন্য? যে বালিকা বিদ্যালয়ে কোনো ছাত্র থাকে না। তার মানে এটা হচ্ছে একটা ফাঁকা সেটের উদাহরণ। আবার x belongs to n যেন x এর মানটা হবে 10 থেকে 10 গ্রেটার দ্যান আবার 11 লেস দ্যান, তার মানে এখানে n যেই উপাদানগুলো হবে x এর, মানে x যেই উপাদানগুলো হবে সেটা হবে স্বাভাবিক সংখ্যা হতে হবে। আর 10 থেকে বড় হতে হবে, 11 থেকে ছোট। এখন 10 থেকে বড়, 11 থেকে ছোট এরকম কি কোনো পূর্ণ সংখ্যা আছে? তার মানে এটা হচ্ছে কি এটা ফাঁকা সেট, এখানে কোনো উপাদান নেই। আবার x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং x এর মানটা 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। এখন 23 থেকে বড় আর 29 থেকে ছোট এরকম কোনো মৌলিক সংখ্যা নাই, তার মানে এটা হচ্ছে এটা ফাঁকা সেট। আশা করি ফাঁকা সেট কি সেটা বুঝতে পারছে। এখন যেটার সাথে পরিচিত হবে সেটা হলো বেন চিত্র, যাকে ইংরেজিতে বলে বেন ডায়াগ্রাম। এখন বেন চিত্র বা বেন ডায়াগ্রাম কি? সেটা হলো যে জন বেন নামে একজন গণিতবিদ, সে কি করছে তার জন্মসাল ছিল 1834 আর মৃত্যু ছিল 1923। তিনি সেটের এই যে কার্যবিধি, যে সেট যে বিষয়গুলো, এগুলো কার্যবিধি এগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। আর তিনি তার নাম অনুসারে এই চিত্রের নাম দেন কি বেন চিত্র, যেটা আমরা যে বেন চিত্র নামে চিনি। এখন এই বেন চিত্র যে ব্যাপারটা সেটা সম্পর্কে আমরা সামনে যে চিত্রভিত্তিক যে সেটার প্রকাশ সেটা সম্পর্কে আমরা সামনে জানবো। এখন আমরা যেটার সাথে পরিচিত হব সেটা হলো যে উপসেট, যাকে ইংরেজিতে বলে সাবসেট। এখানে উপসেট বা সাবসেট কি? যে এখানে একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এ ও বি। এখন এই সেটের উপাদান হচ্ছে কি? এই উপাদান এই সেটের যে উপাদান ২ টা এগুলো নিয়ে আমরা কিন্তু অন্য আরো সেট গঠন করতে পারি, যেগুলা ২ টা প্রথম ২ টা নিয়ে, মানে এই ২ টা নিয়ে একটা সেট গঠন করা যায়। আবার শুধু একটা নিয়ে গঠন করা যায়। আবার এই যে বি নিয়ে একটা গঠন করা যায়। এখন এই যে এ সেট থেকে যে আমরা যতগুলো সেটগুলো গঠন করছি এই প্রত্যেকটা সেটকে বলে এই এ সেটের উপসেট। তার মানে এটার ডেফিনেশনটা হবে যে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। তার মানে এটা থেকে যতগুলো উপসেট গঠন মানে সেট গঠন করা যাবে ওই সেটগুলোকে বলে এই সেটের উপসেট। আর উপসেট প্রকাশের যে চিহ্নটা যেটার মধ্যে প্রকাশ করা সেটা হলো এই চিহ্ন দ্বারা উপসেট প্রকাশ করা হয়, যেটা ইংরেজিতে বলে সাবসেট। এখন এখন যদি বি সেট এ সেটের উপসেট হয় তাহলে আমরা লিখতে পারি বি সাবসেট এ। আবার বি এ সেটের উপসেট অথবা তাহলে আমরা বলতে পারি বি ইজ এ সাবসেট হবে, তার মানে বি হচ্ছে কি এ সেটের উপসেট। তাহলে এখন যদি আমরা এখানে যদি আমরা ধরি পি ইজ ইকুয়াল টু 1 2 3, মানে পি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1 2 3, আর কিউ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 2 3, আর আরেকটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1 3। তাহলে বলছে যে পি কিউ এবং আর প্রত্যেকে কি পি সেটের উপসেট। তার মানে এখানে যে পি যে সেটটা, কিউ সেটটা, আর সেট, এই সবগুলো সেট কি এই পি এর ভিতরে অন্তর্ভুক্ত। তার মানে আমরা বলতে পারি কি যে এই যে পি কিউ আর এগুলো হচ্ছে কি এই পি সেট উপসেট। এখন এখানে একটা বিষয় আছে সেটা হলো যে প্রত্যেক সেট, মানে তুমি যে কোনো সেটকে তার নিজের উপসেট বলতে পারবে, মানে প্রত্যেকটা সেট হচ্ছে কি তার একটা নিজের সেটেরই উপসেট। আবার ফাঁকা সেট যেই বিষয়টা, এখানে কোনো ২ টা বিষয় গুরুত্বপূর্ণ তোমরা জানতে হবে। সেটা হলো যে প্রথম যেটা বলছি যে প্রত্যেক সেট,
তার নিজের উপসেট হতে পারে। আর যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। তার মানে কি ফাঁকা সেট হচ্ছে কি যে কোনো সেটের উপসেট। এখানে ২ টা বিষয় তোমরা মনে রাখবা। একটা হলো কি প্রত্যেকটা সেট হচ্ছে কি নিজের উপসেট হতে পারে, আবার ফাঁকা সেটও যে কোনো সেটের উপসেট হতে পারে। আশা করি উপসেট কি সেটা বুঝতে পারছো। এখন আমরা জানবো প্রকৃত উপসেট। যে আমরা উপসেট সম্পর্কে জানছি, প্রকৃত উপসেটটা কি? সেটা হলো যে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যাতে অপেক্ষা কম, এদেরকে বলে প্রকৃত উপসেট। তার মানে তুমি একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন করবা, সেই উপসেটগুলোর ভিতরে যদি উপাদানগুলো যদি প্রথম যেই সেটটা থেকে গঠন করছো সেটা থেকে কম হয়, তাহলে সেই উপসেটগুলোকে বলে এই সেটের কি প্রকৃত উপসেট। যেমন এই একটা সেট দেওয়া আছে 3, 4, 5, 6, আর বি একটা সেট দেওয়া আছে যেটার উপাদান হলো 3, 5। এখন এখানে বি এর সব উপাদান কি এ সেটে বিদ্যমান। এই যে বি সেটের যে উপাদান ২ টা সেটা কি এ সেটের ভিতরে আছে। তার মানে কি বি সেটের উপাদান এ সেটের থেকে কি কম। তার মানে বি সেট হচ্ছে কি এ সেটের একটি কি প্রকৃত উপসেট, যেটাকে প্রকাশ করে কি এই চিহ্ন দ্বারা। এই যে এই চিহ্ন দ্বারা কি করে প্রকৃত উপসেট প্রকাশ করে। আর যখন এটা নিচে একটা দাগ দেবে তখন সেটা হয়ে যাবে কি উপসেট। আশা করি বুঝতে পারছে। এখন আমরা উপসেট সম্পর্কে জানছি। এখন যদি আমরা এটা টেস্ট না করি, তাহলে কিন্তু আমরা এটার ফিলটা পাবো না। আমি আগেই বলছি যে তুমি একটা ফল, নতুন একটা ফল যেটা সম্পর্কে তুমি জানো না, নতুন জানছো বা কখনো খাও নাই। এখন যদি এটা যদি না খাও, তাহলে কিন্তু এটার যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবে না। তেমনি আমরা যখন যে বিষয়টা শিখবো, সাথে, সাথে যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। তাহলে এখানে যেই এক্সাম্পলটা এখানে বলা আছে, পি একটা সেট দেওয়া আছে যেখানে উপাদানের সংখ্যা এক্স, ওয়াই, জেড। এখন কি করে বলছে যেখানে উপসেটগুলো বের করতে বলছে এইটার, এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করতে বলছে। এখন এটা বের করার প্রসেসটা কি? প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে যেই সেটটা, তারপর পি সেটের উপসেট। এখন উপসেটগুলো কি? প্রথমে আমরা কি করব? এই পুরো সেটটা নিয়ে একটা সেট বানাবো। তারপর নেব কি একটা করে, সরি ২ টা করে নিছি এখানে। তাহলে তারপর নিতে হবে কি ২ টা করে। তাই ২ টা করে নিলে পাওয়া যায় এক্স, ওয়াই, এই নেওয়া হয়েছে। আবার পরে নেওয়া যায় এক্স, জেড, এই যে এক্স, তারপর জেড। আবার পরে নেওয়া যায় ওয়াই, জেড, যেটা হলো ওয়াই, জেড। এগুলো কি ২ টা করে। তারপরে হচ্ছে কি একটা করে, যেমন এক্স, ওয়াই, জেড ৩ টা নেওয়া যায়। তারপর আর নেওয়া যায় না, তার মানে এটা ফাঁকা সেট। এখন এটা বের করার প্রসেসটা কি আমি শর্টকাটে বলি। প্রথমে তুমি যেই সেটের উপসেট বের করবা, সেগুলো যেখানে ৩ টে উপাদান থাকলে প্রথমে ৩ টে উপাদান নিয়ে একটা সেট গঠন করবা। তারপর ২ টা করে, তারপর একটা করে। তারপর সর্বশেষ যখন আর নিতে পারবা না, তখন এটা কি করবা? একটা ফাঁকা সেট দিবা। তার মানে পি সেটের এখানে উপসেট হয়েছে কি এগুলা। এখন আমাদের বের করতে হবে যে এগুলোর ভিতরে, এগুলো তো উপসেট। এখন এগুলোর ভিতরে প্রকৃত উপসেট কি? এখন প্রকৃত উপসেট হলো যে তোমার যে এখানে যেই সেটটা, এর ভিতরে এই যে সেটগুলো আমরা নিলাম, এই সেটগুলোর ভিতরে এই সেটটা আর যেই সেটটা থেকে আমরা গঠন করেছি এই সেটটা করে মিলে গেছে। তার মানে কি এইটা বাদ হয়ে যাবে। তাহলে এইটা বাদ দিলে মানে এইটার উপাদান আর এইটার উপাদান সমান, যার কারণে বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা বাদ দিলে যে বাকি যে সেটগুলো থাকবে, এই সেটগুলো হইছে কি এই পি সেটের যেই সেটটা থেকে আমরা বের করছি সেটার প্রকৃত উপসেট। এখন এখানে একটা তোমাদের এমসিকিউর একটা ব্যাপার আছে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখা যেমন একটা সেট দিয়ে বলতে পারে এখানে উপসেটের সংখ্যা কয়টা? ২ টা, ৩ টা, ৮ টা, ১৬ টা এরকম। বা প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা? তাহলে সেটা বের করার প্রসেসটা হলো যে তোমাদের শর্টকাট বের করার প্রসেসটা হলো যে কোনো সেটের উপসেট সংখ্যা যদি বের করতে বলে একটা সেট দিয়ে, তাহলে সেটার সূত্র হবে কি 2n। তার মানে এখানে যদি তো n এর মান যেই সেটটা দেওয়া থাকবে সেটার উপাদান যদি 3 হয়, তাহলে উপসেট হবে কয়টা? 2, n এর মান হবে 3, তাহলে মানে 2 পাওয়ার কিউব। তাহলে 2 পাওয়ার কিউব করলে 8 টা হবে। আবার যদি 4 হয় তাহলে হবে 16 টা এরকম। আর প্রকৃত উপসেটের সংখ্যা হবে কি? একই সূত্র 2 টু দি পাওয়ার n। এখানে শুধু একটা 1 মাইনাস করতে হবে। এখন এই একটা 1 একটা উপসেট মানে একটা উপাদান মাইনাস করতে হবে। এখন এটা কি জন্য? যে এখানে যে এই উপাদানটা যে মাইনাস করছি না, কি জন্য মাইনাস করছি? যে এইটা থেকে যখন আমরা এই উপসেটগুলো গঠন করছি তখন দেখা যায় একটা সেটের প্রত্যেকটা উপাদান যে সেট থেকে গঠন করে সেটার সাথে মিলে যায়। তার মানে কি এটা কখনো কি উপসেট হবে না। মানে প্রকৃত উপসেট হবে না। তাহলে সে কারণে সেই প্রকৃত উপসেটটাকে বাদ দেওয়া হয়। সেজন্য এটার সূত্র হবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা জানলাম যে কোনো একটা সেট দেওয়া থাকলে এমসিকিউতে, তখন যদি তোমাকে বলে ওই সেটের উপসেট সংখ্যা কয়টা, সেক্ষেত্রে তোমরা 2 টু দি পাওয়ার n এ এই সূত্রে বসাবা। আর যখন বলে প্রকৃত উপসেট সংখ্যা তখন এই সূত্রে বসাবা। সেটা হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1।
আশা করি বুঝতে পারছে। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে সেটের সমতা যাকে বলে ইকুইভ্যালেন্ট সেট। এখন এই সেটের সমতা কি? তার মানে ২ টা সেটের উপাদান, প্রত্যেকটা উপাদান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি সেট ২ টা কি পরস্পর কি সমান সেট। তাহলে ডেফিনেশনটা কি? যে ২ টি সেটের উপাদান একই হলে সেট ২ টিকে সমান সেট বলা যায়। যেমন একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 3, 5, 7 আর বি একটা উপাদান দেওয়া আছে যার হচ্ছে কি 3। আচ্ছা এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে মনে হয়। আচ্ছা এখানে ঠিক আছে আমি ভুল দেখছি। এখানে এস এর উপাদান হচ্ছে কি 3, 5, 7 আর বি সেটের উপাদান হচ্ছে কি 3, 5, 3, 3, 7। এখন এখানে যে 3 ২ টা দেওয়া আছে একটাই ধরতে পারি। তাহলে সেটা 5 এর 3, 7 আসে। তার মানে কি এই সেটটা আর এই সেটটা কি উপাদান সমান। তার মানে আমরা বলতে পারি A = B মানে A সমান B সেট। আবার A সেটের এখানে উপাদান দেওয়া আছে 3, 5, 7 আর B সেটের উপাদান দেওয়া আছে 5, 3, 3, 7 আর সি সেটের উপাদান দেওয়া আছে 7, 7, 3, 5, 5। তাহলে এখানেও কি প্রত্যেকের সেটের উপাদান সমান। কি জন্য? এখানেও 3, 5, 7 আছে, এখানেও 3, 5, 7 আছে। এখন বলতে পারো যে এখানে তো ডাবল 3 আছে। তার মানে সেটের ক্ষেত্রে একই উপাদান বারবার থাকলে সেটা একবারই ধরা হয়। তার মানে এই ৩ টা সেট হচ্ছে কি সব সমান সেট। তার মানে A = B C। আশা করি সেটের সমতা কি সেটা বুঝতে পারছে। এখন আমরা যেটা জানবো সেটা হলো সেটের অন্তর যাকে ইংরেজিতে বলে ডিফারেন্স অফ সেট। এখন ডিফারেন্স অফ সেট মানে কি? যে মনে করি এ একটা সেট যার উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5 আর বি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 3, 5। এখন সেট এ থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেটটি পাওয়া যায় সেটা হচ্ছে কি সেটের অন্তর। তার মানে তোমার যখন দুইটা সেট দেওয়া থাকবে ওই দুটো সেটের প্রথম সেট থেকে যদি দুটো বাদ দাও উপাদানগুলো সেটা থেকে তোমরা নতুন যে সেট পাবে সেটা হচ্ছে সেটের অন্তর। তার মানে এই সেটের এখানে এই সেটের উপাদান কি 1, 2, 3, 4, 5 আর বি সেটের উপাদান হচ্ছে 3, 5। এখন এ অন্তর বি এখানে এটা হচ্ছে কি অন্তর। এখন এ থেকে বি বাদ দিলে তার মানে এই এ সেট থেকে বি সেটের উপাদান বাদ দিলে পাওয়া যায় 1, 2, 4। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে কি সেটের অন্তর। আশা করি সেটের অন্তর কি সেটা বুঝতে পারছে। এখন আমরা একটা এক্সাম্পল যদি আমরা দেখি এখানে এক্সাম্পল সেটা হলো এখানে ৬ নম্বর যে এক্সাম্পল বলা আছে যে পি একটা সেট দেওয়া আছে যেখানে বলা আছে x জন x 12 এর গুণনীয়ক এবং কিউ সেট দেওয়া আছে যেটা হচ্ছে x জন x 3 এর গুণিতক এবং x এর এটার লিমিট হবে কি 12 থেকে ছোট 12 থেকে ছোট বা সমান। এখন তোমাকে p মাইনাস কিউ মানে p থেকে q মানে অন্তর বের করতে বলছে। তাহলে তোমার কি করতে হবে? প্রথমে এইটা তোমার ভাঙাইতে হবে মানে ভাঙতে হবে। তাহলে এটা যদি তালিকা পদ্ধতিতে নাও তাহলে 12 এর গুণনীয়কগুলো কি, কি? যেমন 1, 2, 3, 4 6, 12 মানে এগুলো দ্বারা 12 ভাগ যায়। তাহলে এটা হচ্ছে কি p এর উপাদান বা p সেটের উপাদান। আর এই কিউটাকে যদি ভাঙো তাহলে পাবে 3 এর গুণিতক এবং 12 থেকে ছোট বা সমান। তাহলে 3 এর গুণিতক হলো কি? যেমন 3 আগে 3 আমরা যদি নামতা গুনি 3 4 12 মানে আমরা বলতে পারি 3 দিয়া মানে 12 3 এর নামতা প্রথম গুনলে মানে 3 এর গুণিতকগুলো আছে যেগুলো আছে 12 থেকে ছোট সেগুলো আমরা নিতে পারবো। তাহলে এখানে কিউ এর মানটা আসবে আচ্ছা এখানে স্লাইডটা একটু স্কিপ হয়েছে। আমি তোমাদের স্লাইডটা এমনভাবে সাজাইছি যাতে করে আমি এই যে তোমাদের যে 2.1 এর যেই বেসিকগুলা, এই বেসিকগুলা আমি ২ টা ক্লাসে ভাগ করছি। আশা ১ম ক্লাসে আমি ওই বেসিকের অর্ধেক আলোচনা করব আর ২য় ক্লাসে পরবর্তী অর্ধেক আলোচনা করব। সেজন্য এই স্লাইডটা স্কিপ হয়ে গেছে। তাই এই স্লাইডটা এখন আর কন্টিনিউ করব না। সামনের ক্লাসে ইনশাল্লাহ এই যে আর পরবর্তী যে অংশটা এই এক্সাম্পলটা আবার নতুন করে তোমাদের সলভ করে দেওয়া হবে। এখন এই যে ক্লাসটা আমি নিলাম, এখন এরকম আমি বেসিক সহকারে প্রত্যেকটা বিষয়ের উপর আমি আলোচনা করব। আর বেসিক সহকারে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আর এই যে 2.1 এর যে বেসিক প্রথম একটা ক্লাস নেওয়া হবে, আবার পরবর্তী যে ক্লাসের ভিতরে মানে সোজা কথা ২ টা ক্লাসের ভিতরে এই 2.1 কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। আর আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর তোমাদের কাছে আমি যেটা বলব সেটা হলো যে তোমরা কি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবে। আর এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে। আর প্রতিনিয়ত তোমাদের যে এই অধ্যায়ের উপর বা তোমাদের যে সাধারণ জেনারেল ম্যাথ যেটা আছে সেটার উপর প্রত্যেকটা অধ্যায়ের উপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত ক্লাস নেওয়া হবে। যেটা আমার যে ইউটিউব চ্যানেল দেওয়া আছে
AS স্কুল এখানে লোগো দেওয়া আছে। তাই তোমরা অতি দ্রুত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে প্রেস করে রাখো। যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে তোমরা পেয়ে যাও। আর আমি ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি তাহলে তোমাদের প্রতিটি অধ্যায়ের উপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নেওয়া হবে। তাই এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।